Hello everyone, welcome back to our live session. As we are here today, আমরা আজকে আবারও কেমব্রিজ নিয়ে চলে এসেছি। লাস্ট ক্লাসের আমাদের কিছু সলভিং বাকি ছিল, আজকে আমরা ওইটাই সলভ করব, which is কেমব্রিজ 19 টেস্ট 3 রিডিং প্যাসেজ 1টা কমপ্লিট করে আজকে আমরা রিডিং প্যাসেজ 2 স্টার্ট করব। এন্ড লেটস সি আমরা রিডিং প্যাসেজ 2টা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারি। উইল স্টার্ট ইন আ বিট। আমাদের একটু ওয়েট করি আমরা কিছু ভিউয়ার্স হওয়ার জন্য, আর একটু কয়েকজন মানুষ ভিউয়ার্স পারলেই আমরা লাইভটা স্টার্ট করে দেব। While we wait, why don't you guys, যারা যারা জয়েন করেছেন, why don't you try commenting যে লাস্ট ক্লাসের পরে আপনারা কি আর সলভ করতে ট্রাই করেছিলেন কিনা? ডিড ইউ ফাইন্ড ইট ডিফিকাল্ট, ডিড ইউ ফাইন্ড ইট ইজি? আর আজকের ক্লাসের জন্য কোনো যদি সাজেশন থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট করতে পারেন। আর আমরা আজকে তো ট্রু ফলস দিয়ে স্টার্ট করব, বিকজ লাস্ট ক্লাসে আমরা ট্রু ফলস করার মধ্যেই টাইমটা শেষ হয়ে যায় আমাদের লাইভের। সো আমরা আই থিঙ্ক উই সলভ 2 কোয়েশ্চেন্স। আজকে আমরা কোয়েশ্চেন 3 থেকে স্টার্ট করব, ট্রু ফলস। অ্যান্ড আমরা তাহলে মানুষজন আস্তে আস্তে লেটস ওপেন দ্য প্যাসেজ। আমরা প্যাসেজটা একটু দেখি অ্যান্ড আমরা কোথায় ছিলাম ওখানে যাই। সো আমাদের কেমব্রিজ 19 এগেন বলে দিচ্ছি, আমাদের কেমব্রিজ 19 টেস্ট 3 আমরা করছি রিডিং। অ্যান্ড আমাদের প্যাসেজ ছিল archaeologists discover evidence of prehistoric island settlers. This was the passage we were solving. আমাদের কিছু জায়গা মার্ক করাই আছে বিকজ আমরা লাস্ট ক্লাসে এটা সলভ করেছিলাম। তো আজকের ক্লাসে যাতে আবার কনফিউশন না হয় লাস্ট ক্লাসের সাথে, যে লাস্ট ক্লাসে কোনটা ছিল আর আজকে কোনটা, সেটার জন্য আমরা আজকে we're going to use a different coloring. আজকে আমরা পার্পল ইউজ করব। সো যারা যারা লাস্ট ক্লাসটা দেখতে পারিনি, আমরা কিন্তু চাইলে আমাদের মেন্টরস লার্নিং এর ইউটিউব চ্যানেলে গেলে দেখতে পাবো, প্লেলিস্ট করা আছে, ওখান থেকে আমরা আগের ভিডিওটা দেখে নিতে পারবো। আর যারা যারা আজকে জয়েন করছি, আমরা যদি কোনো প্রবলেম ফেস করি, মাঝখানে বুঝতে না পারি, আমরা কমেন্ট করে জানাবো। সো লেটস সি আমাদের ভিউয়ার্স। ওকে, আই থিঙ্ক আমরা স্টার্ট করতে পারি। আসসালামু আলাইকুম ম্যাম। হাই, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো অনেকজন মানুষ চলে এসেছেন, চল আমরা স্টার্ট করি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা দেখি। সো আমরা লাস্ট ক্লাসে 2টা কোয়েশ্চেন সলভ করেছি যেখানে অ্যান্সারগুলি ফলস ছিল। এখন আমরা কোয়েশ্চেন 3 থেকে স্টার্ট করব। সো লেটস রিড দ্য কোয়েশ্চেন এন্ড লেটস স্টার্ট। সো আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য সাইজ অফ ওবি today is less than it was 18,000 years ago. So less and 18,000 years. So এখনকার ওবি, if you guys remember, আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ওবি হচ্ছে একটা জায়গার নাম যেখানে আর্কিওলজিস্টরা বিভিন্ন ধরনের এভিডেন্স পেয়েছিলেন, এরকম একটা জায়গা হচ্ছে ওবি। সো ওবির সাইজ মানে ওই জায়গাটার সাইজ এখন কম, লেস দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স ago, 18,000 বছর আগে যা ছিল তার থেকে এখন সাইজটা কমে গিয়েছে কিনা। সো লেটস সি, আমরা আমাদের লাস্ট ক্লাসের ওবি ছিল এখানে, আমরা অ্যান্সার্স বের করেছিলাম, এখান থেকে আমরা কোয়েশ্চেনের অ্যান্সার্স পেয়েছিলাম কিছু। ওকে, 2 কেস কিলো ছিল। 18,000 ইয়ার্সটা আমরা খুঁজবো। সিন্স আমরা প্যাসেজগুলি আগেও একটু দেখেছি, আমাদের লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা আই থিঙ্ক এখান থেকে ছিল, বিকজ ক্ল্যাম শেলস রিলেটেড কিছু একটা ছিল। লেটস সি, আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে রিসার্চাররা ফার্স্ট ক্ল্যাম শেল অ্যাক্সেস এখান থেকে পেয়েছিলেন কিনা। ওকে, সো এখান থেকে আমাদের আনসারটা হয়েছিল ফলস, যে প্রিভিয়াসলি ফাউন্ড এলসওয়্যার, অন্য জায়গাতেও পাওয়া গিয়েছিল, এটার জন্য আমরা ফলস নিয়েছিলাম আনসারে। সো এটার নিচে আমাদের আনসারটা থাকার কথা, সিন্স ট্রু ফলস নট গিভেন ইউজুয়ালি ফলোজ আ সিকোয়েন্স, রাইট? সো চলেন আমরা কোয়েশ্চেন 3টা দেখি। এবং 18,000 ইয়ার্সটা যদি আমাদের ওয়ান অফ দ্য কিওয়ার্ডস হয়, আমরা দেখতে পাচ্ছি ওবি নিয়ে তো এই প্যারাতে আছে, নিচের প্যারাতেও ওবি নিয়ে কথা বলা আছে, কেলো নিয়ে কথা বলা আছে, যদিও কেলো এই মুহূর্তে আমাদের লাগছে না। ওবি এন্ড আমরা এখানে 18,000 ইয়ার্স, আমরা লাস্ট ক্লাসেই
দাগ দিয়ে রেখেছিলাম 18,000 ইয়ার্স। রিমেম্বার আমি বলেছিলাম যে কোনো নাম্বারস থাকলে, কোনো নাম থাকলে দাগ দিয়ে রাখা উচিত প্যাসেজে, বিকজ উই নেভার নো আমাদের নেক্সট কোনো কোয়েশ্চেনে এটা কাজে লেগে যায় কিনা। তো এখন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন 3 এর জন্য এটা কাজে লেগে গেল। আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে দ্য সাইজ অফ ওবি টুডে ইজ লেস দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স ago, রাইট? সো এখান থেকে আমরা যদি দেখি আমাদের ওবির সাইজটা কি কমেছে না বেড়েছে, লেটস রিড। সো আমরা সেন্টেন্সটা পড়ি। দ্য oldest cultural layers from the Kilo site provided the team with the earliest record for human occupation on OB. Human occupation মানে কি? মানে মানুষজন এসে জায়গাটা দখল করেছিল কিনা সেটা, মানে মানুষজন এসে বসতি স্থাপন করেছিল কিনা, হিউম্যান অকুপেশনের এভিডেন্স পাওয়া গিয়েছে ডেটিং ব্যাক অ্যারাউন্ড 18,000 ইয়ার্স। আচ্ছা, তো যেই এভিডেন্সটা পাওয়া গিয়েছে সেটা প্রায় 18,000 বছর আগের। At this time the climate was drier and colder than today. So ওই টাইমে ক্লাইমেটটা ছিল কেমন? আরো শুষ্ক, ড্রায়ার অ্যান্ড কোল্ডার। আজকের তুলনায় আগে আরো ঠান্ডা ছিল, আরো শুষ্ক ছিল। And the island's dense rainforests would likely have been less impenetrable than they are now. এবং ওই সময়কার রেইন ফরেস্ট গুলা ছিল আরো ডেন্স, ওই সময়কার রেইন ফরেস্ট গুলাতে প্রবেশ করা যেত না খুব সহজে, এরকম ছিল। Sea levels were about 120 meters lower. আচ্ছা, সি লেভেলস মানে সমুদ্রের লেভেল, যেটা আমরা বলি সি লেভেল, পানি লেভেল, were about 120 meters lower. আচ্ছা, সি লেভেলস লোয়ার ছিল, এটা মানে কি? Meaning Obi was a much larger island. So Obi তাহলে আগে এখনকার তুলনায় অনেক বড় আইল্যান্ড ছিল, encompassing what is today the separate island of Bisa as well as several other small islands nearby. তার মানে আগের অনেকগুলি আইল্যান্ড ছিল যেগুলি ওবির মধ্যে ইনক্লুডেড ছিল। এখন সে আইল্যান্ডগুলো হয়তো আলাদা হয়ে গেছে, হয়তো সি লেভেলস রাইজ করেছে, মানে পানির উচ্চতা বেড়ে যাওয়া মানে হচ্ছে কি আইল্যান্ডের অনেকাংশ ডুবে গিয়েছে। তাহলে আমাদের কোয়েশ্চেনটা আমরা যদি আরেকবার দেখি, আমাদের কোয়েশ্চেন ছিল যে এখনকার ওবির সাইজটা লেস দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স ago। প্যাসেজে এটাই বলা ছিল না যে 18,000 ইয়ার্স ago ইট ওয়াজ মাচ লার্জার। তাহলে আনসারটা কি হয়ে যাচ্ছে? আমাদের আনসারটা হয়ে যাচ্ছে ট্রু। আমাদের আনসারটা হয়ে যাচ্ছে ট্রু। আমরা কি বুঝতে পারছি কিনা আমরা কমেন্ট করে জানাবো। যে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা জিজ্ঞেস করবো কমেন্টে, and question না থাকলে I guess this was an easy question, আমরা তাহলে নেক্সটটাতে মুভ করতে পারি। আমাদের question 4 হচ্ছে a change in the climate around 11,700 years ago. A change in the what? In the climate. So জলবায়ুতে যে পরিবর্তন যেটা হয়েছিল 11,700 বছর আগে had a greater impact on Obi than on the surrounding islands. তার মানে ওবির উপরে আইল্যান্ড, ওবির যে আইল্যান্ডটা ওটার উপরে ইম্প্যাক্টটা গ্রেটার ছিল কিনা, মানে বেশি প্রভাব ফেলেছিল কিনা এই 11,700 বছর আগে ক্লাইমেট পরিবর্তনে, মানে জলবায়ু যখন পরিবর্তন হয় তখন কি ওবিতে বেশি ইম্প্যাক্ট পড়েছিল কিনা কম্পেয়ার টু সারাউন্ডিং আইল্যান্ডস, মানে অন্যান্য আইল্যান্ডের থেকে বেশি ইম্প্যাক্ট কিনা। তো চলেন তো আমরা প্যাসেজে যাই, গিয়ে দেখি কোথাও কি কম্প্যারিজন আছে কিনা। এখানে তো আমাদের আদার আইল্যান্ডস এর কথা বলা, বাট ওটা বলা আছে যে ওবির মধ্যে ইনক্লুডেড ছিল। তো আমরা 11,700 ইয়ার্স ago থেকে আগেও একটা আনসার পেয়েছিলাম, রিমেম্বার? গ্যাপ ফিলিং এর একটা আনসার আমাদের এখান থেকে ছিল। তো এখানে বলা আছে রাফলি 11,700 ইয়ার্স ago। বুঝলাম। ক্লাইমেট কি এখানে কোথাও দেখতে পাই আমরা? ক্লাইমেট দেখতে পাই ফার্স্ট লাইনে, রাইট? এই যে ক্লাইমেট। ওকে, সো এখানে বলা রাফলি 11,700 years ago, as the most recent ice age ended, the climate became significantly warmer and wetter. So ক্লাইমেটটা আস্তে আস্তে করে আরো গরম হওয়া শুরু করে, আরো আর্দ্রতা বাড়তে শুরু করে, no doubt making Obi's jungle much thicker. এবং এটার মাধ্যমে কি হয়ে যায়? ওবির জঙ্গল গুলা আরো থিকার হয়ে যায়, যেটা অলরেডি আমরা মার্ক করে রেখেছি। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে অন্যান্য এরিয়ার তুলনায় এটা কি ওবিতে কি বেশি ইম্প্যাক্ট পড়েছিল কিনা। লেটস সি আমরা আশেপাশে অন্যান্য এরিয়া দেখতে পাই কিনা। According to researchers, no coincidence, first access, shells appear, rainforest, heavy duty. আচ্ছা,
আমরা আশেপাশে মনে হয় কোথাও দেখতে পাচ্ছি না। কম্পেয়ার্ড এখানে আছে, বাট অন্য এরিয়ার সাথে কম্পেয়ার করে নাই। এখানে ওই যে কুড়াল বানাতো ওটা নিয়ে কম্পেয়ার করা ছিল, কম্প্যারিজন ছিল। আমরা আসলে মনে হয় না কোথাও দেখতে পাচ্ছি। হোয়াট ডু গাইস থিংক? আমাদের আনসারটা তাহলে কি দেওয়া উচিত? যদি আমরা প্যাসেজে ইনফরমেশন না পাই তখন আনসারটা কি হয়ে যায় বলেন তো দেখি, কমেন্টে বলেন তো দেখি। আমরা যখন ইনফরমেশনটা প্রপারলি পাই না তখন আনসারটা কি হয়ে যায়? অ্যাজ উই অল নো, আমাদের অ্যান্সারটা হয়ে যায় নট গিভেন। আচ্ছা, তো আমাদের আনসারটা হয়ে যাচ্ছে নট গিভেন। আমি এখানে এনজি লিখে দিচ্ছি। নট গিভেন লিখেন, এনজি লিখেন, এটা আসলে সমস্যা নেই। অনেক একটা মিসকনসেপশন আছে যে নট গিভেনের জায়গায় এনজি লিখলে মনে হয় অ্যান্সারটা রং হয়ে যাবে, বাট আসলে সমস্যা নেই, আপনি এনজি লিখতে পারেন। নট গিভেন লিখতাম, বাট এখানে আসলে স্পেস কম, সো আমি একটু এনজি লিখে দিলাম। সো আই গেস আপনার কোয়েশ্চেন 4টা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে, উপস, আমি মনে হয় একটু উপরে লিখে দিলাম, কনফিউজিং লাগছে নাকি? সুন্দর করে লিখে দিই, দাঁড়ান। ট্রু, not given. Okay, moving on to question 5. Question 5 এ বলেছে, the researchers believe there is a connection. The researchers believe there is a connection. কিসের মধ্যে কানেকশন আছে? Between warmer, wetter weather and a change in the material used to make access. তো সম্পর্কটা কিসের মধ্যে ওনারা মনে করেন? লিঙ্কটা কিসের? যে ওয়েদারের সাথে মেটেরিয়াল, এই যে আমাদের কুড়াল বানাতে যে মেটেরিয়াল ইউজ হয় সেটার যে পরিবর্তন করা হয়। যে আগে, ইফ ইউ গাইজ রিমেম্বার, আমরা লাস্ট ক্লাসে যখন প্যাসেজটা পড়ছিলাম তখন ওখানে বলা ছিল যে আগে ওনারা ক্ল্যাম শেলস দিয়ে এক্স বানাতো, তারপরে হচ্ছে আস্তে আস্তে করে ওটা চেঞ্জ করা হয়, তো চেঞ্জ করে পাথর দিয়ে, স্টোন দিয়ে বানানো হয়। তো এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে ইজ দেয়ার আ কানেকশন বিটুইন দ্য মেটেরিয়াল চেঞ্জ অ্যান্ড দ্য ওয়েদার চেঞ্জ? সো চলেন তো আমরা দেখি, আমাদের প্যাসেজে ফেরত যাই। আমরা প্যাসেজে গিয়ে আমরা এই যে এখানের মধ্যেই ছিল, তাই না, যে ক্ল্যাম শেলস দিয়ে বানাতো, সি শেল, স্টোন, এই যে স্টোন। তো দেখেন তো এখানের মধ্যে ওয়েদারের সাথে কি লিঙ্ক আছে কিনা আমরা একটু পড়ি। আমাদের রিসার্চার্স, এই যে অ্যাকর্ডিং টু রিসার্চাররা বিলিভ করে, যেহেতু বলা ছিল, according to researchers it is no coincidence. coincidence মানে কি বলতো? coincidence মানে হচ্ছে কোনো একটা আচ্ছা, কোইন্সিডেন্স বাংলা কি? কোইন্সিডেন্সের বাংলাটা দেখি তো, কমেন্ট করেন তো। কোইন্সিডেন্স মানে যে এটা কাকতালীয় না, এরকম কিছু বোঝায়, রাইট? সো এটা কোইন্সিডেন্স মানে ইট ইজ নো কোইন্সিডেন্স। কোইন্সিডেন্স মানে আমরা বলতে পারি কাকতালীয় কিছু। সো নো কোইন্সিডেন্স দ্যাট around this time the first axes crafted from stone rather than seashells appear. তার মানে এটাকে ওনারা কোনো কোইন্সিডেন্স ধরে নিচ্ছেন না রিসার্চাররা। তার মানে ওনারা বুঝতেই পারছেন যে এটা কেন হয়েছে, এটা কোইন্সিডেন্টালি হয়নি, এটা হয়েছে বিকজ ক্লাইমেট চেঞ্জের কারণে জঙ্গলগুলা ঘন হওয়া শুরু করে, ডেন্সার হওয়া শুরু করে, তখন হচ্ছে ওনাদের আগের যে মেটেরিয়াল ছিল সি শেলস বা ক্ল্যাম শেলস, ওটা একটু দুর্বল মেটেরিয়াল, ওটা দিয়ে হয়তো এত বেশি ঘন ফরেস্ট কেটে ভিতরে যাওয়া বা গাছগুলা কাটা সম্ভব হচ্ছিল না। তখন ওনারা স্টোনে গিয়ে কনভার্ট করে, এক্স গুলাকে স্টোন দিয়ে বানানো শুরু করে। এই যে লাইকলি ইন রেসপন্স টু দেয়ার হেভি ডিউটি ইউজ ফর ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন অফ দ্য ইনক্রিজিংলি ডেন্স রেইন ফরেস্ট। এই জায়গাটা আমরা অলরেডি পড়েছিলাম। তাহলে আমাকে বলেন তো, আমাদের যদি কোয়েশ্চেন হয়ে থাকে যে রিসার্চাররা মনে করেন যে এটা একটা কানেকশন, এটা কানেক্টেড দুইটা, যে ওয়েদারও চেঞ্জ হলো, আবার হচ্ছে অ্যাক্সেসের মেটেরিয়ালও চেঞ্জ হয়ে গেল, আমাদের আনসারটা কি হবে বলেন তো? আমরা কমেন্টস দেখতে পাচ্ছি। সাবরিরা আপু লিখেছে, ওকে, হ্যালো হ্যালো আপু। মুহিব আফসারি বিগ ফ্যান, থ্যাংক ইউ মুহিব ভাইয়া। ওকে, আই সি আ লট অফ পিপল ওয়াচিং। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনাদের যদি আপু প্রিভিয়াস ক্লাসগুলো কই পাবো? প্রিভিয়াস ক্লাসগুলো ভাইয়া দেখতে পারবেন আমাদের পেজেও পাবেন, প্লাস হচ্ছে মেন্টরস লার্নিং এর পেজে, আর মেন্টরস লার্নিং এর ইউটিউব চ্যানেলে গেলে আপনি প্লেলিস্ট করা দেখতে পারবেন, ওখান থেকে চেক করতে পারেন। ওকে, বলেন তো পরের আনসারটা কি হবে আমাদের?
আমাদের অ্যান্সারটা তাহলে হচ্ছে there is a connection, আমরা এটা পেয়েছি, আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে ট্রু। আমাদের অ্যান্সারটা হয়ে গেল ট্রু এবং আমরা হচ্ছে তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা গাইজ, ডু লেট মি নো আপনারা বুঝতে পারছেন কিনা, আমি কি অনেক ফাস্ট যাচ্ছি কিনা, আর একটু স্লো গেলে ভালো হয় কিনা। টাইম শর্টেজের কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি আসলে। ক্যামেরাটা আরো ক্লোজ হলে বেস্ট হতো, সবকিছু ক্লিয়ারলি দেখা যেত। ক্যামেরাটা ক্লোজ হলে তো ভাইয়া আসলে তখন আমরা পুরোটা আনতে পারতাম না, প্যাসেজটা পুরো দেখা যেত না, আর আমাকে দেখা যেত না। এটার জন্য ক্যামেরাটা একটু দূরে। আপনি যেটা করতে পারেন যে হচ্ছে ফোনটাকে আপনি একটু রোটেট অন করে আপনি হচ্ছে রোটেট করে হরাইজন্টাল মোডে দেখতে পারেন, মানে পুরাটা স্ক্রিনটা বাঁকা করলে আপনি দেখতে পারবেন বেটার। স্টিল যদি ঝামেলা হয়, হোয়াট ইউ ক্যান ডু ইজ আপনি আপনার বইটা নিয়ে বসলে বেস্ট হয়। কেমব্রিজ 19 বইটা নিয়ে বসবেন, তাহলে হচ্ছে আমি লাইনগুলো বলবো, আপনিও খুঁজে খুঁজে বের করলেন, তাহলে একই সাথে আপনার স্কিমিং স্ক্যানিংও কাজ করলো আর ভিডিওটাও দেখতে পারলেন। সো বাট উইল কিপ দ্যাট সাজেশন ইন মাইন্ড, ওকে, যে ক্যামেরাটা একটু কাছে আনা যায় কিনা। সো অলরাইট, আমাদের আই থিঙ্ক মানুষজন বুঝতে পারছেন যে এটা ট্রু হবে। লেটস সি, আমরা এখন নেক্সট কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে শিপটনস টিম ওয়ার সারপ্রাইজড। সো শিপটনের টিম কি সারপ্রাইজ ছিলেন কিনা টু ফাইন্ড এভিডেন্স অফ দি ওবি আইল্যান্ডার্স হান্টিং প্র্যাকটিসেস। তো উনারা কি সারপ্রাইজড হয়েছিলেন যখন উনারা এই ওবি আইল্যান্ডারদের হান্টিং প্র্যাকটিসেস সম্পর্কে দেখতে পেরেছিলেন। হান্টিং মানে কি বলেন তো? হান্টিং মানে হচ্ছে শিকার, রাইট? হান্টিং প্র্যাকটিসেস মানে ওনারা কিভাবে শিকার করতেন ওবি আইল্যান্ডাররা, ওইটা দেখার পর, ওটার এভিডেন্স পাওয়ার পর আমাদের শিপটনের টিম, শিপটন যিনি আমাদের রিসার্চার ছিলেন লাস্ট দিন আমরা দেখেছি, ওনার টিম কি সারপ্রাইজ হয়েছিলেন কিনা। তো আসেন তো আমরা যদি একটু যাই আমাদের লাস্ট কোয়েশ্চেন, এখানে শিপটনস টিম আমরা কোথায় দেখতে পাই বলেন তো? কোন লাইনে আছে শিপটনস টিম? শিপটনস টিম কোথায় দেখতে পান বলেন তো? সবাই কি দেখতে পাচ্ছেন কিনা? আমাদের এই প্যারা কিন্তু ডান, এই প্যারা ডান আপাতত। আমরা এখানে দেখব, এখানে দেখব, না থাকলে আমরা পরের পেজে চলে যাব। আমরা শিপটনস কিন্তু আমি দেখতে পাচ্ছি, শিপটনস হচ্ছে শিপটনস টিম এখানে। তা আমরা যদি একটু দেখি শিপটনস টিম's excavation of the shelters at the Kilo site unearthed a volcanic glass substance called obsidian, এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, which must have been brought over from another island, যেটা নিশ্চয়ই নিয়ে আসা হয়েছিল আরেকটা আইল্যান্ড থেকে, as there is no known source on ওবি। যেহেতু ওবিতে এটার এই অবসিডিয়ান নামক যে মেটেরিয়ালটা, এটার কোনো নোন সোর্স নেই, মানে ওবিতে এটা হয় না, তাহলে এটা নিশ্চয়ই অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। এখন এখানে হান্টিং নিয়ে কোথায় বলা দেখেন তো? It also revealed particular types of beads similar to those previously found on islands in southern Wallacea. These finds again support the idea that Obi Islanders routinely travel to other islands. আচ্ছা, ওনারা অন্যান্য আইল্যান্ডে ট্রাভেল করতেন, এইটার এভিডেন্স আমরা বুঝতে পারি, কিন্তু এখানে কোথায় হান্টিং প্র্যাকটিসেস নিয়ে সারপ্রাইজড হওয়া নিয়ে বলা দেখেন তো? এখন সিন্স এখানে আমরা শিপটনস টিম পেলাম, আমাদের কিন্তু আরেকটা কিওয়ার্ড ছিল হান্টিং। তো হান্টিংটা দেখেন তো, একটু চোখ ঘুরায়, আমাদের এই প্যারাটাতে হান্টিং নিয়ে ছিল না। তো দুইটা প্যারাতে যখন কিওয়ার্ড পাই, এটা একটা ঝামেলা অনেক সময় স্টুডেন্টরা ফেস করে, যে একটা কিওয়ার্ড উপরে পেলাম, একটা কিওয়ার্ড নিচে পেলাম। এখন ট্রু ফলসে আমরা বলতে পারি কাইন্ড অফ আ কমন প্র্যাকটিস হলো অ্যান্সারটা যদি 2-3টা কিওয়ার্ড আমরা নেই বা মেইন কিওয়ার্ড নেই, দুইটা কিওয়ার্ড গুলি যে প্যারাতে থাকবে ওই প্যারার মধ্যে আনসারটা থাকার কথা। যদি কিওয়ার্ডের প্যারাতে আনসারটা না থাকে তাহলে আমরা ধরেই নিতে পারি নট গিভেন, বাট স্টিল যেহেতু হান্টিংটা আলাদা করে দেয়, আমরা একটু দেখে নিই হান্টিং নিয়ে কিছু বলা আছে কিনা। এখানে বলা আছে জাজিং বাই দ্য bones researchers unearthed in the Kelo cave, people living there mainly hunted the Rothschild's cuscus, a possum-like creature that still lives on Obi today. আচ্ছা, ওনারা শিকার করতো বলা আছে। As the forest grew dense, people probably used access to clear patches of forest and make hunting easier. আচ্ছা, এখানে হান্টিংটা ইজিয়ার করার কথা বলা, বাট আমাদের কোয়েশ্চেনটা কি ছিল বলেন তো? আমাদের কোয়েশ্চেন ছিল যে হান্টিং প্র্যাকটিসেস দেখে
ওনারা কি সারপ্রাইজড হয়েছিলেন কিনা জানতে পেরে যে আচ্ছা এই এভিডেন্স তো এটা সাজেস্ট করে। ওনারা এখানে কিন্তু কোথাও বলা নাই যে শিপটনের টিম সারপ্রাইজড হয়েছিলেন। এখানে সারপ্রাইজ, শক, আনএক্সপেক্টেড এরকম কোনো ওয়ার্ডই কিন্তু দেয়া নেই, কোনো ইন্ডিকেশনও দেয়া নেই। তাহলে আমাদের আনসারটা কি হবে? এখানে যেহেতু নেই, আমাদের আনসারটা হয়ে যাচ্ছে নট গিভেন এগেন। আমরা 6 নম্বরও নট গিভেন দিয়ে দিচ্ছি। দেখেন তো আপনারা বুঝতে পারছেন কিনা। আপনার ক্লাসের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ রেদওয়ান ভাইয়া। নট গিভেন, ইয়েস ইমরান ভাই নট গিভেন। আমাদের আনসারটা তাহলে হচ্ছে নট গিভেন হয়ে গেল। সো 6 ক্লিয়ার। এখন আসেন আমরা 7 এ যাই। 7 এর কোয়েশ্চেনটা হচ্ছে ইট ইজ থট দ্যাট, আচ্ছা এটা একটু সরাই আমরা। ইট ইজ থট দ্যাট দ্য কিলো শেল্টার্স were occupied continuously until about 1000 years ago. তো আমরা এখান থেকে 1000 ইয়ার্স নিলাম আর হচ্ছে কন্টিনিউয়াসলি নিলাম, অকিউপাইড কন্টিনিউয়াসলি। তার মানে এটা ধারণা করা হয় যে এই 1000 বছর আগে পর্যন্ত, আনটিল মানে 1000 বছর আগে পর্যন্ত কি করা ছিল, কেলো শেল্টার গুলা অকিউপাইড ছিল, কন্টিনিউয়াসলি অকিউপাইড, মানে কোনো ধরনের মাঝখানে হচ্ছে ব্রেক নেই, কোনো ধরনের গ্যাপ নেই, সব মানে আনইন্টারাপ্টেড ভাবে পুরা টাইম এটা অকিউপাইড ছিল কিনা, মানে মানুষজন টানা বাস করেছে ওখানে 1000 বছর আগে পর্যন্ত। আসেন তো আমরা একটু দেখি কেলো শেল্টারে 1000 বছর। এই যে এই পেজটাই তো আমাদের বাকি, রাইট? এই যে পার্পল এখানে আছে, এখানে নাই। আচ্ছা, সো 1000 ইয়ার্সটা কোন লাইনে দেখতে পাই দেখেন তো। আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমাদের দাগ দেওয়াই ছিল লাস্ট ক্লাসে। এই যে এখন বুঝতে পারছেন কেন আমরা দাগাবো। দাগালে আমাদের জন্য ইজিয়ার কি হবে? দাগালে ইজিয়ার হয় হচ্ছে আপনি নেক্সট টাইম যখন কোনো কোয়েশ্চেন খুঁজেন, যেমন আমরা এটা গ্যাপ ফিলিং এর জন্য দাগিয়েছি, যখন আমরা ট্রু ফলস এর জন্য দাগাচ্ছিলাম তখন আমাদের জন্য ইজিয়ার হয় কি, আমরা দাগ দেওয়া জায়গাগুলো থেকে অনেক সময় আনসার পাই বা কিওয়ার্ডস পাই। সো লেটস রিড এখানে কি বলা। প্যাসেজে বলেছে হোয়াট এভার দ্য রিজন ফর দ্য ডিপার্চার। ডিপার্চার মানে কি? চলে যাওয়া। সো ওনারা চলে যাওয়ার যে কারণেই থাকুক না কেন, there is no evidence for use of the Kelo shelters after this time. মানে একটা টাইমের পরে কেলো শেল্টারটা ইউজ হয় নাই until about 1000 years ago. until about 1000 years ago ইউজ হয় নাই, তার মানে কি, মানে একটা টাইমে ওনারা চলে যায়, চলে যাওয়ার পরে 1000 বছর আগে আবার ওনারা এসে, মানে অন্যান্য মানুষ এসে এখানে অকিউপাই করে জায়গাটা। when they were reoccupied, এই যে লেখা আছে they were reoccupied। দে মানে কি? এখানে দে মানে কি বলেন তো? এখানে দে মানে হচ্ছে শেল্টার্স। সো বাই দ্য পিপল হু owned pottery as well as items made out of gold and silver। এই লাইনটা কিন্তু আমরা পড়েছিলাম, ওই যে আমাদের পটারি একটা আনসার ছিল। তা আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে 1000 বছর আগে পর্যন্ত টানা কি শেল্টার গুলা অকিউপাইড ছিল কিনা। আর এখানে কি বলেছে? এখানে বলেছে যে একটা টাইমে ডিপার্চার হয়, রিজনটা কি আমরা জানি না, হচ্ছে যে কারণেই ডিপার্চার হোক না কেন এখানে কোনো এভিডেন্স নেই যে এই জায়গাটা ইউজ হয়েছিল। কত বছর আগে পর্যন্ত ইউজ হয় নাই? 1000 বছর আগে পর্যন্ত ইউজ হয় নাই, ঠিক 1000 বছর আগে ইউজ হওয়া আবার শুরু হয়, রিঅকিউপাইড হওয়া শুরু হয়। তাহলে বলেন তো 1000 বছরের আগে পর্যন্ত অনেকদিন ইউজড হয় নাই, আনইউজ ছিল, তারপরে আবার 1000 বছর আগে ইউজ হওয়া শুরু হয়। অ্যান্সারটা কি হবে দেখি, আপনারা বলেন তো, বলেন দেখি কমেন্টে কি হবে আমাদের অ্যান্সারটা। কোয়েশ্চেনটা ছিল, কোয়েশ্চেনটা একটু ভিজিবল করে দেই। কোয়েশ্চেনটা ছিল ইট ইজ থট দ্যাট দ্য কিলো শেল্টার্স ওয়ার অকিউপাইড কন্টিনিউয়াসলি আনটিল অ্যাবাউট 1000 ইয়ার্স ago। অকিউপাইড কি ছিল? কন্টিনিউয়াসলি। আমাদের ওই লাইনটা থেকে আমরা কি বুঝলাম? যে 1000 বছর আগে খালি হয়ে গিয়েছিল, তারপর 1000 বছর আগে মানে 1000 বছর সময় থেকে আবার এটা অকিউপাইড হওয়া শুরু হয়। তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন তো? আমাদের আনসারটা আসলে ফলস হবে, কন্টিনিউয়াসলি অকিউপাইড ছিল না। এখন এটা বুঝার জন্য আপনাদের যদি কোনো ডাউটস থাকে তাহলে আমরা দেখতে পারি এখানে, যেহেতু এটা টাইমের একটা ইস্যু, অনেকের কনফিউশন থাকে যে টাইম থাকলে কি আবার এরকম হয় কিনা, আর যে উপরে একটা টাইম থাকলো নিচে একটা টাইম থাকলো, অনেক সময় কিন্তু এরকম থাকে প্যাসেজ ইনফরমেশন যে উপরে একটা টাইম দেয়া
নিচে আর একটা টাইম দেয়া, দুইটা টাইমকে আমাদের একটু প্লাস মাইনাস করে আনসারটা বের করতে পারে। তো এখানে দেখেন তো একটা লাইন আছে, বাট দেন অ্যাবাউট 8,000 years ago both were abandoned। এই যে অ্যাবান্ডন মানে কি, বোথ মানে কি, যে টু শেল্টার্স, দুইটা শেল্টারকে অ্যাবান্ডন করা হয়েছিল, মানে ছেড়ে চলে যাওয়া হয়েছিল। ডিড দ্য রেসিডেন্টস লিভ ওবি কমপ্লিটলি অর মুভ এলসওয়্যার, ওনারা কি একদম চলে গিয়েছিল নাকি অন্য জায়গায় গিয়েছিল অন দি আইল্যান্ড? এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করছে যে এটা কি হয়েছিল কিনা। Perhaps the jungle had grown so thick that access were no longer a match for the dense undergrowth। সো হয়তো জঙ্গলটা অনেক ঘন হয়ে যাওয়াতে ওনারা আর জঙ্গল কেটে বসতি বানাতে পারছিলেন না, ওটা রিজন আমরা শিওর না, বাট এখানে বলা আছে যে 8,000 বছর আগে ওনারা চলে গিয়েছিল, মানে বসতিটা খালি হয়ে গিয়েছিল। সো আমাদের আনসারটা আমরা এবার আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে আমাদের আনসারটা ফলস হবে, এন্ড এটির সাথে আমাদের ফার্স্ট প্যাসেজে ট্রু ফলস ডান। এখন বলেন তো দেখি আমাদের আর কোনো কোয়েশ্চেন আছে নাকি? হয়েছে, মাসুম আপুর হয়েছে, গুড। কন্টিনিউয়াসলি ছিল না, সো ফলস হবে, ইয়েস ফলস। ডিপার্চার মানে প্রস্থান, ইয়েস ডিপার্চার মানে প্রস্থান। ওকে, সো আই গেস উই আর ডান উইথ দ্য ফার্স্ট প্যাসেজ। আমাদের কোনো যদি ফার্স্ট প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন থাকে আমরা কমেন্টে বলতে পারি, আর না থাকলে আমরা আস্তে আস্তে করে আমাদের নেক্সট প্যাসেজের জন্য রেডি হতে পারি। সো দেখি, আমি আপনাদেরকে একটু টাইম দিই, 20 সেকেন্ডস টাইম দিই, আপনারা একটু কমেন্ট করেন দেখি যদি কোনো কোয়েশ্চেন থাকে about the previous passage, let me know। আপু কেমন আছেন? এটা কি আমাকে জিজ্ঞেস করলেন রেদওয়ান ভাইয়া? যদি আমাকে জিজ্ঞেস করে থাকেন তাহলে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর আমাদের আরেকটা কথা ছিল, সুমাইয়া, হ্যালো সুমাইয়া। আমাদের আরেকটা কথা হচ্ছে যে আজকেও মোস্ট লাইকলি আমরা হয়তো প্যাসেজটা আমাদের শেষ করতে পারবো না, ওকে? যেহেতু এক্সপ্লেইন করতে হয়, একটু কথা বলতে হয়, আর না হলে একটু তাড়াহুড়া মনে হয় আমার কাছে, যে অনেক তাড়াহুড়া করে সলভ করে দিলাম। তো একটু কথা বলে সলভ করলে প্যাসেজটা হয়তো শেষ হবে না, সেক্ষেত্রে মেবি আমাদের আজকে প্যাসেজটা যদি শেষ না হয়, আমরা হচ্ছে যতটুকু করতে পারি করব, বাকিটা আমরা নেক্সট ক্লাসে হয়তো মিক্স করব অন্য কোনো একটা মডিউলের সাথে, সেটা হতে পারে স্পিকিং, হতে পারে রাইটিং। সো আপনারা কমেন্টে জানাতে পারেন যে আমরা নেক্সট মডিউলে, মানে নেক্সট ক্লাসে, which is on সানডেতে আমরা রিডিং প্যাসেজটা শেষ করার পর অন্য কোন জিনিসটা নিয়ে কথা বলতে পারি, অন্য কোন মডিউলটা নিয়ে কথা বলতে পারি। আমরা হচ্ছে রিডিং নিয়ে কথা বলতে পারি, আমরা মানে রিডিং নিয়ে কন্টিনিউ করতে পারি, ইফ ইউ গাইজ ওয়ান্ট দ্যাট। আমরা রিডিং এর সাথে একটু রাইটিং বা স্পিকিংও মিক্স করতে পারি। সো লেট আস নো ইন দি কমেন্টস, লেটস সি। এন্ড আমাদের 20 সেকেন্ড শেষ, এখন আমরা তাহলে চলে যাব নেক্সট প্যাসেজে। চলেন, প্যাসেজটা হচ্ছে আমাদের রিডিং প্যাসেজ 2। প্যাসেজের নাম হলো, টাইটেল হলো দ্য গ্লোবাল ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস। সো ওয়েটল্যান্ডস এর ইম্পর্টেন্স। আপু 24তে এক্সাম দিচ্ছি, দোয়া করবেন। ইনশাল্লাহ ভাইয়া ভালো মতন এক্সাম দেন। এখন আমাদের এই প্যাসেজটা কি নিয়ে বলেন তো? গ্লোবাল ইম্পর্টেন্স। সো ইম্পর্টেন্স অফ ওয়েটল্যান্ডস। ওয়েটল্যান্ড কি? ওয়েটল্যান্ড কি আমরা জানি? নামটা শুনেই তো বোঝা যাচ্ছে, ল্যান্ড মানে কি ভূমি, ওয়েট মানে কি যেটা নট ড্রাই। সো ওয়েটল্যান্ডস মানে হচ্ছে পানিওয়ালা একটু জায়গা হয়তো। আমরা এখানে দেখে তো একটা ডেফিনেশন দেয়াই আছে, wetlands are areas where water covers the soil or is present either at or near the surface of the soil for all or part of the year। তার মানে ডেফিনেশনটা হচ্ছে ওয়েটল্যান্ড এমন একটা জায়গা যেখানে পানি হচ্ছে মাটিটাকে, সয়েল মানে তো মাটি, মাটিটা কাভার্ড থাকে পানি দিয়ে, এবং সেটা হতে পারে পুরোপুরি পানি দিয়ে কাভার্ড, অর হতে পারে পানির কাছে,
নিয়ার দ্য সারফেস মানে ধরেন পানিটা মাটির কাছে হতে পারে, একদম পুরাটাও কভার করে রাখতে পারে, এন্ড এটা পুরো বছর জুড়ে থাকতে পারে ওর কিছু টাইম জুড়ে থাকতে পারে। সো ওয়েটল্যান্ডস এর ইম্পর্টেন্স নিয়ে, গ্লোবাল ইম্পর্টেন্স নিয়ে আমাদের আজকে প্যাসেজটা, এবং আমরা হচ্ছে এটা নিয়ে একটু দেখবো কি কি কোয়েশ্চেন টাইপস আছে। যেহেতু লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমরা প্যাসেজ আগে পড়বো না, সো উই আর নট গোয়িং টু ট্রাই এন্ড রিড দ্য প্যাসেজ। আমরা হচ্ছে ফার্স্টে চলে যাব, কয়টা প্যারা আছে সেটা দেখবো, এন্ড কোয়েশ্চেন টাইপস কি কি আছে দেখবো। সো এই প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি 4 প্যারাগ্রাফস, EF 6, GH 8, সো 8 প্যারাগ্রাফস। ওকে, 8টা প্যারা। প্যাসেজ যখন ABCD দিয়ে চিহ্নিত করা থাকে তার মানে দেয়ার ইজ আ হাই পসিবিলিটি যে এই প্যাসেজ থেকে ম্যাচিং হেডিংস অথবা ম্যাচিং ইনফরমেশন টাইপের কোনো একটা কোয়েশ্চেন আছে। লেটস সি এখানে কোনটা আছে। ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা, দিস ইজ ম্যাচিং ইনফরমেশন, রাইট? which paragraph contains the following information। এই লাইনটা পাওয়ার মানেই হচ্ছে আমাদের ইনফরমেশন লোকেট করতে হবে, কোন এই 4টা ইনফরমেশন আমরা কোন প্যারাগুলোতে পাই সেটা আমাদের খুঁজতে হবে। 8টা প্যারা থেকে যে কোনো 4টা প্যারার মধ্যে ইনফরমেশন গুলো আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আবারও গ্যাপ ফিলিং, ইজি টাইপ, 1 ওয়ার্ডের গ্যাপ ফিলিং। ওকে, এন্ড আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হচ্ছে এটা কোন টাইপটা, এটা ওই যে মানুষের নামের লিস্ট থাকে আর এদিকে স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টের সাথে মানুষের নামটা ম্যাচ করতে হয়। সো কার স্টেটমেন্ট কোনটা সেটা ম্যাচ করতে হয়। এই যে ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এক্সপার্ট, A to D। A to D হচ্ছে এখানে A to D। আচ্ছা, এটা নিয়ে একটা মিসকনসেপশন দেখি মাঝে মাঝে স্টুডেন্টরা যেটা করে। আজকে ইনফ্যাক্ট একটা স্টুডেন্ট কোয়েশ্চেন করলেন যে, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলেন যে ABCD, এখানে আনসারটা হয়তো কেমব্রিজের বইয়ে ধরেন অন্য একটা প্যাসেজে এখানে হয়তো আনসারটা লেখা A। তো স্টুডেন্ট যেটাতে কনফিউজ যে এটার আনসার তো আমরা প্যারা এতে পাইনি, এটার আনসার তো আমরা পেয়েছি প্যারা সিতে, তাহলে আনসার কেন এ দেওয়া? সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এটাতে কিন্তু ABCD মানে প্যারাটাকে করেসপন্ড করছে না। ABCD মানে হচ্ছে এই যে এই ABCD, ওয়ার A মানে হচ্ছে এই ভাইয়া ম্যাথিউ ম্যাকার্টনি, B হচ্ছে পিটার ভেনেক, C হচ্ছে মার্সেল সিলভিয়াস, আর D হচ্ছে ডেভ টিকনার। নাম নিয়েও অনেকের কোয়েশ্চেন থাকে যে এই নামটা কিভাবে উচ্চারণ করবো, না আমি তো উচ্চারণ করতে পারি না। আপনারা প্যাসেজ পড়ার সময় প্লিজ ডোন্ট ট্রাই টু প্রোনাউন্স দ্য নেমস কারেক্টলি। নামগুলা ম্যাটারই করে না, আপনি এগুলাকে ইনিশিয়ালস দিয়ে মাথায় রাখতে পারেন। যেমন ম্যাথিউ ম্যাকার্টনি, তো আপনি MM রাখলেন, ইনিশিয়ালস মানে ফার্স্ট লেটার গুলো মাথায় রাখলেই হয়। MM, ওনাকে আমরা বলতে পারি P, যেহেতু একটাই P আছে, এখানে রাখতে পারি MS, আর DT অথবা ডিও রাখতে পারি। ঠিক আছে, সো আপনি শর্ট ফর্মে চিন্তা করতে পারেন। আমি নামটা হয়তো উচ্চারণ করবো, বাট আপনার প্যাসেজে নাম উচ্চারণ করার পেছনে দয়া করে টাইম নষ্ট করবেন না। ওকে, সো রাইটিং ক্লাস করতে যাচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, রাইটিং ক্লাস আমরা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা হয়তো রাইটিং মিক্স করবো তাহলে। অলরাইট, এখন কোন টাইপটা আগে করা উচিত বলেন? এই 3টা টাইপের মধ্যে ক্লাসিফিকেশন, তারপরে হচ্ছে গ্যাপ ফিলিং, আর হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। তো এখানে আজকে আমরা একটা নতুন জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে ইউজুয়ালি হয়তো নতুন মানে আজকের ক্লাসের জন্য নতুন, লাস্ট ক্লাসে করিনি, মানে এর আগে হয়তো আপনারা অবশ্যই করেছেন এটা, বাট এখানে আমি যেটা করি মাঝে মাঝে বা স্টুডেন্টদেরকে শিখাই যে আপনারা যখন এই টাইপটা পাবেন, স্পেশালি যখন কোয়েশ্চেন কম থাকবে, যেমন এখানে মাত্র 4টা কোয়েশ্চেন না, এই 4টা কোয়েশ্চেনের জন্য আমার 8টা প্যারা গিয়ে খোঁজাটা তো একটু ইনসেন, রাইট? সো আমি যেটা করতে পারি, ফার্স্টে কোয়েশ্চেন অন্য যে কোনো কোয়েশ্চেন দিয়ে আমি স্টার্ট করবো, এটা দিয়ে স্টার্ট করবো না, কারণ এটাতে অনেক টাইম কিল করবে। আর তখন মানে বেশি টাইম কনজিউমিং কোয়েশ্চেন গুলো আগে নিলে যেটা হয়, আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমাদের মোটিভেশনটাও কমে যায় সলভ করার, এবং হচ্ছে আমাদের মাথা কাজ করাও কমে যায়, বন্ধ করে দেয় মাথা কাজ করা। সো হোয়াট উই ক্যান ডু ইজ, আমরা ফার্স্টে এই 4টা স্টেটমেন্ট একবার দেখে নিব, দেখে আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন মার্ক করে নিব। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা দাগ দিয়ে সার্কেল করে রেখে দিলাম। এটাই আমাদের খোঁজার উদ্দেশ্য না, আমরা এটাই খুঁজতে প্যাসেজে যাচ্ছি না, আমরা হয়তো করব হচ্ছে অন্য কোনো একটা টাইপ, মেবি গ্যাপ ফিলিং, মেবি ক্লাসিফিকেশন,
কিন্তু আমরা মাথায় রাখবো যে এই ইনফরমেশন গুলোর মধ্যে যদি কোনোটা চোখে পড়ে আমরা এটা আনসারটা নিয়ে নিব, তাহলে একসাথে আমাদের দুইটা কাজ হয়ে যাবে। সো উইল ট্রাই টু ডু দ্যাট। আমরা ফার্স্টে তাহলে এই চ্যাপ্টার পড়ে নিই। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা, যেটা কোয়েশ্চেন 14, সেখানে বলছে রেফারেন্স টু দ্য নিড টু এনশোর দ্যাট ইনহ্যাবিটেন্টস অফ ওয়েটল্যান্ড রিজিয়নস কন্টিনিউ টু বেনিফিট ফ্রম দেম। তো এখানে রেফারেন্স মানে কি বলেন তো? এই কোয়েশ্চেন টাইপটাতে রেফারেন্স কথাটা, এই যে দেখেন এখানে আছে, এখানে আছে, রেফারেন্স কথাটা অনেক কমনলি পাওয়া যায়। রেফারেন্সটা না আন্ডারলাইন করে লাভ নাই। রেফারেন্স মানে আমরা বলতে পারি ইন্ডিকেশন, একটা ইন্ডিকেশন প্যাসেজে গিয়ে পাওয়া যাবে। তো রেফারেন্সটা আমার কিওয়ার্ড নিয়ে লাভ নাই। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেন টাইপে কিওয়ার্ড কথাটা আমি বলতেই চাই না কোনোটা আছে, কারণ কিওয়ার্ড মানে কি, কিওয়ার্ড শুনলে আমাদের মাথায় এটাই কাজ করে যে উই হ্যাভ টু গো অ্যান্ড লুক ফর দিস ইন দ্য প্যাসেজ। বাট এই টাইপে আসলে ইউ কান্ট লুক ফর এনিথিং, এটা আপনার সামনে এমনিতেই পড়বে, এটাতে মিনিংটা ইমপ্লাই করা থাকে, মানে ইন্ডিকেশনই দেওয়া থাকে, আসলে সরাসরি তো ওয়ার্ডটা আমরা পাবো না। সো ওয়ার্ড খুঁজে কষ্ট করে লাভ নাই, আমরা এটাকে কিওয়ার্ড না বলে আমরা বলতে পারি যে ইম্পর্টেন্ট ডিটেলস আমরা দাগ দিয়ে রাখছি, যেটা হয়তো আমরা সামনে পেলে আমরা আনসারটা নিতে পারি। সো লেটস সি, ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল রেফারেন্স টু দ্য নিড টু এনশোর দ্যাট ইনহ্যাবিটেন্টস অফ ওয়েটল্যান্ডস, ইনহ্যাবিটেন্টস মানে বাসিন্দা, wetland regions continue to benefit from them. So উনারা যাতে এটার বেনিফিটটা পেতে থাকতে পারেন, মানে ইনহ্যাবিটেন্টদের নিয়ে কথা বলবে এবং উনারা যাতে কন্টিনিউয়াস বেনিফিট পান। ওকে, এই জিনিসটা নিয়ে আমাদের এই প্যাসেজে কথা বলবে, কোনো একটা প্যাসেজে কথা, মানে কোনো একটা প্যারাতে কথা বলবে। আর এমন না কিন্তু ম্যাচিং হেডিংস আর এটা কিন্তু একই না। ম্যাচিং হেডিংস মানে হচ্ছে আমরা একটা প্যারার হেডিং চুজ করি, মানে হচ্ছে প্যারাটার মেইন থিম অনুযায়ী, প্যারাটার মেইন যে পয়েন্টটা ওইটাই আমরা খুঁজে বের করি যে এখানে মেইন পয়েন্টটা কি। বাট এই টাইপটাতে কিন্তু মেইন পয়েন্ট খোঁজার কোনো দরকার নাই। দিস কুড বি রিটেন এনিওয়ার ইন দ্য প্যারাগ্রাফ, প্যারার ফার্স্ট লাইন, লাস্ট লাইন, কম ইম্পর্টেন্ট লাইন, বেশি ইম্পর্টেন্ট লাইন, এনি লাইন, যে কোনো লাইনে যদি এরকম কোনো রেফারেন্স আমরা পেয়ে যাই আমরা আনসারটা নিয়ে নিতে পারি। ওকে, নাও 15 হচ্ছে দ্য প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস। আমরা এখান থেকে প্রপোর্শনটাকে মার্ক করে নেই। প্রপোর্শন অফ ওয়েটল্যান্ডস উইচ হ্যাভ অলরেডি বিন লস্ট, অলরেডি বিন লস্ট মানে হারিয়ে গেছে, এরকম প্রপোর্শন। প্রপোর্শন মানে কি? অনুপাত। প্রপোর্শন পার্সেন্টেজে হতে পারে, প্রপোর্শন অংশ দিয়ে বুঝাতে পারে, প্রপোর্শন হচ্ছে এখানে অনুপাত, যেহেতু যে কোনো ভাবেই বোঝানো যায়। সো প্রপোর্শন বুঝাবে কোনো একটা জায়গাতে যে ওয়েটল্যান্ড হারিয়ে গেছে সেটা। কোয়েশ্চেন 16 বলেছে reference to the idea that people are beginning to appreciate the value of wetlands. So the idea that people are beginning to appreciate the value of wetlands. ওয়েটল্যান্ডের ভ্যালিউটাকে অ্যাপ্রিশিয়েট করা স্টার্ট করেছে মানুষ। ওকে, পিপল আর বিগিনিং টু অ্যাপ্রিশিয়েট, তার মানে হয়তো আগে করতো না, এখন করে। এন্ড লাস্ট কোয়েশ্চেন, মেনশন অফ দ্য কালচারাল সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ডস। তো আমরা এখান থেকে কালচারাল সিগনিফিকেন্সটা নিয়ে নিলাম। ওকে, চারটা জিনিস আমরা দাগ দিয়ে রাখলাম। এটা মেবি ইউ ওন্ট রিমেম্বার, মেবি আই ওন্ট রিমেম্বার ইদার। আমাদের কাজ কিন্তু মনে রাখা না প্যাসেজে। এটা আরেকটা জিনিস, আমাদের অনেক সময় এরকম চিন্তা করলে মন খারাপ হয়ে যায় বা ভয় লাগে যে আরে আমার তো মনেই থাকে না, হাউ উইল আই ফাইন্ড দি আনসার। সো দিস ইজ নট আ মেমোরি টেস্ট, রাইট? এটা তো আমরা মনে রাখার টেস্ট না, আমাদের কাজই হচ্ছে প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করা। সো আপনি যেটা করতে হবে, প্যাসেজে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ডটা নিয়ে কিওয়ার্ড দাগানো বা ইম্পর্টেন্ট ইনফরমেশন দাগানো। কোয়েশ্চেনটা তো আমার কাছে আছেই, সো আই ক্যান কাম ব্যাক টু দ্য কোয়েশ্চেন এনি টাইম আই ওয়ান্ট। জাস্ট হচ্ছে টাইমটা ঠিক মতো ম্যানেজ করতে হবে। ইয়েস, আ গুড মেমোরি হেল্পস আ লট, কারণ টাইম সেভ হয় অনেক, বারবার কোয়েশ্চেন দেখতে হয় না। বাট গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, কামিং ব্যাক টু দ্য প্যাসেজে ব্যাক অ্যান্ড ফোর্থ করাতে আসলে কোনো প্রবলেম নাই। দ্যার ইজ নো হার্ম ইফ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম প্রপারলি। সো আমাদের, আচ্ছা আমি অনেকক্ষণ কিন্তু কমেন্টস চেক করি নাই, কমেন্টসে যদি কিছু বলতে হয় আপনাদের না বলতে পারেন। আসেন আমরা, আই হোপ বুঝতে পারছেন যে কারণে কমেন্টস নেই। সো কমেন্টস থাকলে অবশ্যই বলেন, কোয়েশ্চেন থাকলে করেন। আমরা হচ্ছে চলে যাই, গ্যাপ ফিলিং আছে এবং হচ্ছে এটা লিস্ট অফ এক্সপার্টস মানে ক্লাসিফিকেশন আছে। কোন টাইপটা আগে করতে চান বলেন তো?
যদিও গ্যাপ ফিলিং ইজি, আমি সবসময় প্রেফার করি গ্যাপ ফিলিং আগে করা, তাহলে অনেক দূর প্যাসেজটা পড়া হয়ে যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু সলভ দিস ওয়ান ফার্স্ট, আমি এটাই ফার্স্টে করাবো। বাট এটাতে যেটা করতে হয়, এটা একটা জিনিস মনে রাখতে হবে, এই টাইপটা নট ইন সিকোয়েন্স, এটা কিন্তু সিকোয়েন্সে থাকে না। ওকে, এন্ড সেম গোজ ফর দি আদার ওয়ান, যেটা আমরা মাত্র মার্ক করে আসলাম ওটাও কিন্তু সিকোয়েন্সে থাকে না। তাহলে বলেন তো আমাদের অ্যান্সারটা কোনটা করা উচিত আগে, এটা নাকি আগেরটা, গ্যাপ ফিলিং? বলেন, আপনাদেরকে 5 সেকেন্ডস টাইম দিচ্ছি, 5 সেকেন্ডসের মতো বলতে হবে, কারণ আমরা আজকে হয়তো একটা কোয়েশ্চেন টাইপই করতে পারবো, আর ইন বিটুইন যদি আমরা অন্যটা পেয়ে যাই তাহলে তো ভেরি গুড। ঐশী, হ্যালো মিস, হ্যালো। আমাদের মল্লিক আফসারি ভাইয়া, বিগ ফ্যান, থ্যাংক ইউ। এখন আমরা তাহলে 5 সেকেন্ডস কিন্তু চলে গেল আপনাদের, বলেন তো অ্যান্সারটা পাচ্ছেন না, কোনটা করা উচিত? ম্যাচিং ইনফরমেশন, ম্যাচিং ইনফরমেশন তো করবোই, ম্যাচিং ইনফরমেশন তো আমরা সাইড বাই সাইড করব, বাট এখন কি আমরা ক্লাসিফিকেশন করব নাকি হচ্ছে গ্যাপ ফিলিং করবো? আচ্ছা, এক কাজ করি, চলেন আমরা ক্লাসিফিকেশনের নামগুলি খুঁজতে থাকি, আজকে আমরা একদম মিক্স অ্যান্ড ম্যাচ করে করি। চলেন আমরা ক্লাসিফিকেশনের নামগুলোও খুঁজতে থাকি, আবার আমরা গ্যাপ ফিলিং এরও 2টা কোয়েশ্চেন বা একটা কোয়েশ্চেন নিয়ে যাই। চলেন আজকে কি আছে জীবনে মিক্স করব। সো ফার্স্ট হলো, যেহেতু আপনার কনফিউজড, এই টাইপটা করার নিয়ম কি বলেন তো? এই টাইপটা করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে করতে হবে যেটা, সবগুলি স্টেটমেন্ট একবার পড়ে নিতে হবে, সেম আগেরটার মতো সবগুলি স্টেটমেন্ট পড়ে নিতে হবে, যেহেতু সিকোয়েন্সে থাকবে না। কিন্তু আমরা প্যাসেজে গিয়ে না এই ইনফরমেশন গুলা খুঁজবো না, আমরা খুঁজবো এই নামগুলা। নামগুলা পেলে আমরা ইনফরমেশনটা খুঁজবো, নাম না পেলে আমরা ইনফরমেশন খুঁজবো না। তো দেখি তো স্টেটমেন্ট গুলি যদি একবার কুইকলি দেখে নেই। Communities living in wetland regions must be included in the discussions about the future of these areas. আচ্ছা, communities living in wetland regions must be included, ওনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে কিসে? ডিসকাশনস অ্যাবাউট দ্য ফিউচার অফ দিস এরিয়াস, এই এরিয়াগুলোর ফিউচার নিয়ে ডিসকাশনে ওনাদেরকে ইনক্লুড করতে হবে। ওকে, ভেরি গুড। অফিসিয়াল পলিসিস টুয়ার্ডস ওয়েটল্যান্ডস, অফিসিয়াল পলিসিস ভ্যারি ফ্রম ওয়ান নেশন টু দ্য নেক্সট। ভ্যারি মানে কি? তফাৎ থাকা, ভিন্নতা থাকা। সো ভ্যারি করে ওয়ান নেশন টু দ্য নেক্সট, একটা জায়গা থেকে আরেকটা জায়গার মধ্যে ভিন্নতা দেখা যায়। 25, people cause harm to wetlands without having any intention to do so. আচ্ছা, people cause harm, মানুষ হচ্ছে ওয়েটল্যান্ডকে হার্ম করে without having any intention, without any intention, ওদের ইন্টেনশন থাকে না হয়তো যেটার ক্ষতি করব, ইচ্ছাকৃতভাবে কেউ করে না, ওইটাই বোঝাচ্ছে আর কি, কিন্তু ক্ষতিটা হয়ে যায়। Initiatives to reverse environmental damage need not be complex. তো ইনিশিয়েটিভস টু রিভার্স, ইনিশিয়েটিভস মানে কি বলেন তো? ইনিশিয়েটিভ মানে আমরা বলতে পারি কিছু স্টেপস নিলাম, আমরা কিছু ইনিশিয়েটিভ নিলাম। ইনিশিয়েটিভের বাংলাটা কি বলেন তো দেখি? ইনিশিয়েটিভস টু রিভার্স এনভায়রনমেন্টাল ড্যামেজ। রিভার্স দ্য ড্যামেজ মানে কি? মানে যে ড্যামেজটা হয়ে গিয়েছে, ড্যামেজটাকে বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়া, মানে বেটার করা। নিড নট বি কমপ্লেক্স, এটা কমপ্লেক্স হওয়া উচিত না। আচ্ছা, যেটা কমপ্লেক্স না ওটাকে আমরা কি বলি বলেন তো? যেমন সেন্টেন্স মেকিং এর সময় আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স, আর অন্যদিকে কি বলি? সিম্পল সেন্টেন্স বলি না? সো যেটা কমপ্লেক্স হওয়া উচিত না ওটা কেমন হবে? সিম্পল হবে। যেটা কমপ্লেক্স হবে না ওটা হবে সিম্পল। তারপরে এটা মাথায় রাখলাম। আর 4টা ভাইয়ার নাম তো আমরা অলরেডি দেখেছি, ম্যাকার্টনি, পিটার, মার্সেল সিলভিয়াস আর ডেভ টিকনার। তো আসেন আমরা প্যাসেজে যাই, আর এখান থেকে একটা কোয়েশ্চেন নিয়ে যেতে পারি। peatlands which have been drained begin to release dash instead of storing it. So peatlands আমাদের একটা কিওয়ার্ড, peatlands, and আমরা নিলাম হচ্ছে এরা কি রিলিজ করে। ওকে, অনেক বড় একটা কাজ নিয়ে আমরা প্যাসেজে যাচ্ছি, সব পড়ে ফেলেছি। আসেন আমরা, মনে তো কিছুই থাকবে না হয়তো, স্টিল খুঁজি। peatlands খুঁজবো, নামগুলি খুঁজবো, খোঁজার মধ্যে যদি আমরা কোনো ম্যাচিং ইনফরমেশনের জিনিস পাই আমরা তখন নিব। তো আচ্ছা, অনেক দূর চলে গেলাম। তো দেখেন তো ফার্স্ট প্যারাতে
আমরা কোনো কি নাম দেখতে পাই কিনা? ফার্স্ট প্যারাতে কোনো নাম দেখতে পাই? ফার্স্ট প্যারাতে আমরা কোন একটা অর্গানাইজেশনের নাম দেখতে পাই মনে হয়, 1990 কিছু ইয়ার দেখতে পাই মনে হয়, আর ড্রেনেজ দেখতে পাই। আচ্ছা, এই জিনিসগুলি কিছুটা ম্যাচ করে, আমাদের কিছু কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, পুরোপুরি না, বাট লেটস সি। আমরা একটু, যেহেতু নাম আছে, আমরা চাইলে একবার একটু পড়ে নিতে পারি। নামের জায়গাটাই শুধু পড়লাম, দেখেন। বাট অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, যেটা হচ্ছে একটা অর্গানাইজেশনের নাম, half of the world's wetlands have disappeared. half মানে কি একটা অনুপাত দেখিয়েছে না? half of the world's wetlands have disappeared since 1990. ওকে, 1990 এর মধ্যেই, 1990 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত অর্ধেক প্রায় ওয়েটল্যান্ড গায়েব হয়ে গেছে। converted or destroyed for commercial development, drainage schemes and extraction of minerals. আচ্ছা, converted or destroyed কেন হয়েছে? কমার্শিয়াল ডেভেলপমেন্টের জন্য, ড্রেনেজ স্কিমস এর জন্য, অথবা মিনারেলস এর জন্য এন্ড পিটের জন্য। পিট দিয়ে আবার স্টার দেয়া, স্টারটা কেন দিয়েছে আমরা, আচ্ছা এখানে দেয়া নাই, দেখেন তো, এই যে পিটের ডেফিনেশন দেওয়া, ডেফিনেশনটা আমাদের আশা করি আপাতত লাগছে না, আমরা দেখে নিব না একটু পরে। বাট যখনই দেখবেন কেমব্রিজের বইয়ে অনেক সময় এরকম, বা মেইন এক্সামের কোয়েশ্চেনে অনেক সময় স্টার দেওয়া থাকে, পিটের পাশে একটা স্টার আছে আমরা দেখতে পাচ্ছি। এই স্টারের মানে হচ্ছে এই ওয়ার্ডটা হয়তো কনভেনশনালি বেশি ইউজড একটা ওয়ার্ড না, খুব একটা রেগুলার বেসিস আমরা ইউজ করি না, সো এটার একটা ডেফিনেশন ওরা দিয়ে দেয়। এখন আমাকে বলেন তো, আমরা যে খুঁজতে এসেছিলাম অন্য কিছু, বাট আমরা পেয়ে গিয়েছি অন্য কিছু, কিন্তু half of the wetlands have disappeared, বলেন তো এটা কোনটা হবে? বলেন দেখি, আপনাদের কি মনে হয়? half of the wetlands have disappeared, আমরা যে proportions পেয়েছিলাম, do you remember কোথায় দাগ দিয়েছিলাম proportions? এই যে, এটা আমরা কিন্তু খোঁজার চেষ্টাও করিনি, দেখলেন আমরা এটা দাগ দিয়ে রাখার কারণে কি লাভ হলো? we did not even try finding it, we were not looking for it, but ওই যে proportion মাথায় ছিল, আমরা অন্য একটা খুঁজতে গিয়ে এটার আনসারটা পেয়ে গেলাম। তাহলে মোস্ট লাইকলি এটা আনসার এ হচ্ছে। এখন ধরেন এখানে আমি এ লিখলাম, এমনও তো হতে পারে, অনেকে কোয়েশ্চেন থাকতে পারে যে আপু আমরা তো অন্য প্যারাগুলো পড়লামই না, হোয়াট ইফ অন্য কোনো জায়গাতে প্রপোর্শনটা পার্সেন্টেজ আকারে দেয়া থাকে, থাকতেই পারে। সেক্ষেত্রে হোয়াট উই হ্যাভ টু ডু ইজ উই হ্যাভ টু চেঞ্জ, আনসার কিন্তু চেঞ্জ হতে পারে। এন্ড এটা কখনো ভেবে নেওয়া উচিত না যে এটাই আমার কনক্লুসিভ আনসার, এটাই ফিক্সড, এটা চেঞ্জ হবে না, বা হচ্ছে কেন চেঞ্জ হলো তাহলে আমি পারি না। আরেকটা কাজে অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সেটা হলো প্রথম প্যারাতে আনসার না পাইলে ফ্রাস্ট্রেশন কাজ করে। ফার্স্ট প্যারাতে কিন্তু অলওয়েজ আনসার থাকে না, উই গট লাকি যে আমরা এখন পেয়ে গেছি, অলওয়েজ কিন্তু থাকবে না। ওকে, উই কিপ দ্যাট ইন মাইন্ড অ্যাজ ওয়েল। এখন আসেন আমরা প্যাসেজে ফেরত যাই, একটা আনসার আমরা সুযোগে পেয়ে গিয়েছি, কোইন্সিডেন্টালি পেয়ে গিয়েছি। আমরা হচ্ছে এখন যাব অন্য কিছু বলা আছে কিনা, আসেন তো দেখি অন্য কোনো নাম বা কিছু পাই কিনা। দেখেন তো সেকেন্ড প্যারাতে একটা নাম দেখতে পান কিনা, সেকেন্ড প্যারাতে একটা নাম দেখতে পাই কিনা। এই যে, তাহলে আমাদের যদি এখানে একটা নাম থাকে, আমাদের ম্যাথিউ ম্যাকার্টনি, উনি কি বলেছেন দেখি তো। উনি বলেছেন হচ্ছে wetlands directly support the livelihoods of and well-being of millions of people, directly support the livelihoods and well-being of millions of people, says Dr. Matthew McCartney, principal researcher, principal মানে কি, মানে হচ্ছে প্রধান, মেইন রিসার্চার, and hydrologist at the International Water Management Institute, আরেকটা ইনস্টিটিউটের নাম পেলাম, উনি হচ্ছে একজন রিসার্চার and hydrologist. In many developing countries, large numbers of people are dependent on wetland agriculture and for their livelihoods. তো অনেক মানুষই, লার্জ নাম্বার অফ পিপল, ডিপেন্ডেন্ট কিসের উপরে, এবং এটা কোন জায়গাতে হচ্ছে? ডেভেলপিং কান্ট্রিজে। ওনারা ডিপেন্ডেন্ট এগ্রিকালচারের জন্য, ওয়েটল্যান্ড এগ্রিকালচারের উপরে ওনাদের লাইভলিহুডের জন্য। তাহলে অনেক কাগজ, দাঁড়ান, আমরা যদি এখান থেকে চিন্তা করি যে আমাদের, দেখেন তো, ম্যাথিউ
ম্যাককার্টনি একটা তো কথা বলেছেন। এখন আমাদের প্রশ্ন ছিল, এটা না, এটাও না, এটা কিন্তু এখনো স্টার্ট হয়নি। কিভাবে বুঝলাম গ্যাপ ফিলিংটা যে স্টার্ট হয়নি? কারণ হচ্ছে গ্যাপ ফিলিং স্টার্ট হতে হলে অবশ্যই এটা আসতে হবে, পিটল্যান্ডস। পিটল্যান্ডস না আসা পর্যন্ত কিন্তু আমাদের গ্যাপ ফিলিং স্টার্ট হচ্ছে না, বিকজ এটা সিকোয়েন্সে যাবে, রাইট? সো আমরা 4টা স্টেটমেন্ট কি কি ছিল একবার দেখে নেই। কমিউনিটিসকে ইনক্লুড করতে হবে ডিসকাশনে, অফিসিয়াল পলিসিজ আসতে হবে, মানুষ হার্ম করে উইদাউট নোয়িং, আর ইনিশিয়েটিভস নিতে হবে যেটা কমপ্লেক্স হবে না। আমরা এরকম এখনো কিছু কি পেলাম বলেন তো? দেখি তো কমেন্টে বলেন তো দেখি আপনারা কিছু পেলেন কিনা এরকম। আমাদের আচ্ছা, একজন বলছে যে আপু আমি মোস্ট অফ দ্য ওয়ার্ডস জানি, however whenever I go to solve the answers get frustrated, can you give me the best solution? আচ্ছা, ওয়ার্ডস জানি কিন্তু হচ্ছে আনসার খুঁজতে গেলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। আচ্ছা, এখন ওয়ার্ডস জানলে আনসার খুঁজতে তো ফ্রাস্ট্রেটেড কম হওয়ার কথা, বাট স্টিল হতে পারে অনেক সময়। যেটা হয় যে অনেকে আমরা আছি যে ওয়ার্ডস জানি, উই নো দ্য ওয়ার্ডস, বাট ওয়ার্ডসের সাথে যখন আমরা 2-3টা ওয়ার্ড একসাথে বসে, যখন আমরা 2-3টা ওয়ার্ড কানেক্ট করতে যাই, তখন এই যে ফ্রেজ থাকলে মিনিংটা বুঝতে পারি না, বা হচ্ছে অনেক সময় ওরা অনেক এক্সপ্রেশনস ওরা ইউজ করে, হয়তো মানে ওরা বলতে আমরা বুঝাচ্ছি পিপল যারা নেটিভ ইউজার্স অফ ইংলিশ, ওনারা অনেক সময় হচ্ছে ইউজ করে এমন ফ্রেজেস যেটা আমরা হয়তো ধরতে পারি না। তো যেমন ধরেন আমরা জানি স্ট্রেট মানে হচ্ছে সোজা, ওয়ে মানে হচ্ছে দূরে, কিন্তু যখন আমরা বলি আল কল ইউ স্ট্রেট ওয়ে মানে কি? স্ট্রেট ওয়ে মানে হচ্ছে এক্ষুনি কল দিচ্ছি। এখন এই যে স্ট্রেট অ্যান্ড ওয়ে মিলে যে দুইটা ওয়ার্ড একসাথে বসে আলাদা একটা মিনিং হয়ে গেল, এটা কিন্তু আনলেস ইউ রিড অ্যান্ড লিসেন টু ইংলিশ, আপনি কিন্তু এই জিনিসটা কানেক্ট করতে পারা একটু কঠিন হবে। সো ট্রাই রিডিং মোর, ট্রাই প্র্যাকটিসিং লিসেনিং মোর। কিভাবে লিসেনিং প্র্যাকটিস করতে পারি? ফান ওয়ে হচ্ছে আমরা লিসেনিং করতে পারি, we can listen to podcast, we can listen to we can watch movies, we can watch series, এগুলো করে আমরা কিন্তু বেটার করতে পারি। আচ্ছা, আমাদের ভাইয়া একজন কমেন্ট করেছে 17B হবে। আচ্ছা, 17-এ চলে গেছেন আপনি। আমরা ভাইয়া বলছে যেহেতু আসেন, তো আমরা একবার, আমরা কিন্তু এখনো বলিনি বি থেকে কোনো আনসার হবে কিনা। তা আমরা এখানে বলা ছিল মেনশন অফ দ্য কালচারাল সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ডস। আচ্ছা, কালচারাল সিগনিফিকেন্স, আসেন তো দেখি কালচারাল সিগনিফিকেন্স নিয়ে বলা ছিল কিনা প্যারাবিতে। প্যারাবি কিন্তু আমরা পুরাটা পড়িনি। এখন আমরা শুধুমাত্র ম্যাককার্টনির জায়গাটা পড়েছিলাম। আমরা যদি উপরের দিকটা একটু দেখে আসি, বলেছে থ্রু আউট। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে পুরাটা পড়লাম না কেন? কারণ হচ্ছে পুরাটা পড়া আমাদের যে টাইপটার জন্য পুরাটা পড়তে হয়, উইচ ইজ ম্যাচিং ইনফরমেশন, আমরা কিন্তু এখন ওটা করছি না। আমাদের প্রাইমারি গোল কিন্তু ম্যাচিং ইনফরমেশন ছিলই না। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা অন্যগুলো করে দেন হচ্ছে প্যারাটা একবার তাড়াতাড়ি স্কিম করবো, কারণ ততক্ষণে অলমোস্ট পুরা প্যাসেজটাই দাগানো হয়ে যাবে, রাইট? সো আমরা আসেন এখানে দেখি, যেহেতু ভাইয়া বলেই দিয়েছে অলরেডি আনসার, আমরা এখানে একটু দেখি তো কালচারাল সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স মানে কি বলেন? সিগনিফিকেন্স মানে হচ্ছে ইম্পর্টেন্স, রাইট? আর ইম্পর্টেন্সের একটা সিনোনিম কি হতে পারে? ভ্যালিউ। সো এখানে যদি আমরা দেখি, থ্রুআউট হিস্ট্রি হিউম্যানস হ্যাভ গ্যাদার্ড অ্যারাউন্ড ওয়েটল্যান্ডস অ্যান্ড দেয়ার ফার্টাইল ইকোসিস্টেমস হ্যাভ প্লেড অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট। সো মানুষজন হিস্ট্রিতে দেখা গিয়েছে পুরা টাইম জুড়ে মানুষজন হচ্ছে ওয়েটল্যান্ডসের আশেপাশে এসেছে, ওখানে হয়তো বাস করেছে, বিভিন্ন কাজ করেছে। অ্যান্ড দেয়ার ফার্টাইল ইকোসিস্টেমস, ফার্টাইল মানে কি? উর্বর। হ্যাভ প্লেড এন ইম্পর্টেন্ট পার্ট, এই যে ইম্পর্টেন্স দেখাচ্ছে, ইন হিউম্যান ডেভেলপমেন্ট। তো মানুষের ডেভেলপমেন্টে অনেক ইম্পর্টেন্ট রোল আছে ওয়েটল্যান্ডসের। consequently they are considerable religious, they are of considerable religious, historical and archaeological value to many communities around the world. So অনেক কমিউনিটির কাছে এটার একটা সিগনিফিকেন্স আছে বা ভ্যালিউ আছে। এখন আমাদের কোয়েশ্চেন ছিল না, দেখেন তো
কালচারাল সিগনিফিকেন্স অফ ওয়েটল্যান্ডস। এখন অনেকে ভাবতে পারেন যে কালচার কোত্থেকে আসলো, ওখানে তো রিলিজিয়াস ছিল, আর কি কি ছিল বলেন? রিলিজিয়াস, হিস্টোরিক্যাল, আর্কিওলজিক্যাল। তো সবকিছুই যদি মিলানো হয়, কালচার তো রিলিজিয়ন থেকেও কালচারের কিছু জিনিস আসে, হিস্ট্রি থেকেও কালচারের কিছু জিনিস আসে, আর্কিওলজিক্যাল ভ্যালিউ আছে, মানে অনেক আগে থেকে প্রি হিস্টোরিক টাইম থেকে আমরা চিন্তা করতে পারি। তাহলে এখান থেকে এই জায়গাটা থেকে আসলে আমাদের কোয়েশ্চেন 17 এর আনসারটা চলে এসেছে। সো আমরা 17-এ বি লিখে দিতে পারছি। এখন আসেন, পরবর্তীতে চেঞ্জ করতে হলে আমরা আবার করব। এগেন আমরা 4টা নাম মাথায় আছে, আমাদের 4টা নাম মাথায় রেখে এবং পিটল্যান্ডস মাথায় রেখে আমরা ফেরত যাচ্ছি প্যাসেজে। তো প্যারা বি যেহেতু পড়ে ফেললাম, প্যারা বিতে আর কোনো আনসার আমরা পেলাম না, প্যারা সিতে চলে যাই। প্যারা সিতে দেখেন তো কোনো নাম আছে নাকি? প্যারা সি সেকেন্ড লাইনটা একটু দেখেন তো আপনারা, যাদের বই আছে বইতে দেখতে পারি, যাদের হচ্ছে আমাদের এই স্ক্রিনটা দেখা যাচ্ছে, যাদের ফোনে ভালো মতে আমরা দেখতে পারি এটা। আমাদের পিটার ভ্যানেক একটা নাম আছে না এখানে? তার সাথে দেখি উনি কি বলেছে, ওনার যে ইনভার্টেড কমার সেন্টেন্স গুলা, যে উক্তিগুলো, ওগুলো আমরা একটু পড়ি। তো এখানে বলছে wetlands are one of the key tools in mitigating climate change. One of the key tools in mitigating climate change, মানে ক্লাইমেট চেঞ্জ বন্ধ করার জন্য বা সলভ করার জন্য প্রবলেমটা, এটা একটা ইম্পর্টেন্ট অংশ, says Peter Vanek, head of climate adaptations at Wetlands International, OKWI, pointing to their use as buffers that protect coastal areas from sea level rise and extreme weather events such as hurricanes. আচ্ছা, তো প্রোটেক্ট করে কোস্টাল এরিয়াগুলোকে কি থেকে? from sea level rise and extreme weather events such as hurricanes and flooding. তো বন্যা হতে দেয় না, অনেক ঝড় থেকে রক্ষা করে, এসব হয় হচ্ছে যদি ওয়েটল্যান্ডস থাকে। এখন আমাদের অন্য কোনো স্টেটমেন্ট, এই যে দেখেন তো আরেকটা ইনভার্টেড কমার কথা শুরু, উনি বলেছে ইট ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ প্ল্যান্টিং আ ফিউ ট্রিজ পার হেক্টর টু ক্রিয়েট শেড অ্যান্ড সাবস্টেন্সিয়ালি চেঞ্জ আ মাইক্রোক্লাইমেট। সো ক্লাইমেট চেঞ্জ করার জন্য কিছু গাছ লাগানোই অনেকখানি ইম্প্যাক্ট ফেলতে পারে। হি সেজ implementing climate change projects isn't so much about money. তাহলে এটা অনেক টাকা দরকার নেই, উনি বলেছে যে এটা একদম সিম্পল সলিউশন হতে পারে, যে আমরা ক্লাইমেটটাকে বাঁচানোর জন্য, সেভ করার জন্য we can start planting trees. আচ্ছা দেখেন তো আমাদের ক্লাসিফিকেশনে এই পিটার ভ্যানেক ছিল। এখন এখানে কি কোথাও আমরা পেয়েছি যে সিম্পল হতে পারে জিনিসটা? সিম্পল কথাটা কয় নাম্বার কোয়েশ্চেনের সাথে আমরা ম্যাচ করেছিলাম বলেন তো? বলেন দেখি। ইব্রাহিম বি অপু, ভাইয়া আপু, আই উইল গিভ মাই আইএলটিএস এক্সাম রিসেন্টলি। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া ভালো হবে আপনার এক্সাম। এখন বলেন তো দেখি, এটা সিম্পল আমরা অলরেডি লিখে রেখেছি, কিন্তু সিম্পল লিখে রাখা ছিল আমাদের 26 কোয়েশ্চেন নাম্বার 26-এ, এবং আমাদের আনসারটা তাহলে হবে বি, এই যে পিটার ভ্যানেক। কারণ আমাদের প্যাসেজে আমরা যখন গিয়েছিলাম একটা কথা বলা ছিল না, দেখেন যে এটা as simple as planting trees, তার মানে ক্লাইমেট সেভ করার জন্য আমাদের অনেক টাকা খরচ করার দরকার নাই, এটা could be as simple as planting trees. এখন এটা হলো আমাদের, একটুখানি করতে পারলাম আমরা। আর কয়টা কোয়েশ্চেন সলভ করেছি আমরা? 4টা। সো উই সলভ 4 কোয়েশ্চেনস আই থিঙ্ক। আমাদের কিন্তু টাইম আবারও শর্ট হয়ে গেল। তাহলে আজকে যেটা করব, আমাদের লাইফটা আমরা এখানে শেষ করব, যেহেতু আমাদের টাইমের একটু শর্টেজ আছে। আমরা নেক্সট ক্লাসে উইল কন্টিনিউ উইথ দিস। আমরা কুইকলি এটা শেষ করে, আপনাদের এই দাগগুলো আমি রেখে দিচ্ছি, সেভ করে রাখছি, কোয়েশ্চেনগুলি আপনারা একটু মনে রাখবেন, বা বই থাকলে বইয়ে এটা দেখে দেখে দাগিয়ে রাখবেন, তাহলে আমাদের জন্য নেক্সট দিন ইজিয়ার হবে। অ্যান্ড এটা কন্টিনিউ করে আমরা এটা শেষ করে নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব রাইটিং এর কিছু একটা সলভ করতে।
মেবি আ টাস্ক 1 আমরা হয়তো একটা রিপোর্ট নিয়ে ডিসকাস করব। And that should be it for today. Okay, so আমরা নেক্সট ক্লাসে দেখা হবে নেক্সট সানডে। আমরা হচ্ছে নেক্সট সানডে সেম টাইম 7:30-তে লাইভে এটা সলভ করে দেন রাইটিং এ চলে যাব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকেন, আর কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কিছু থাকলে কমেন্টে জানাবেন। নেক্সট ক্লাস হবে সানডে 7:30। ওকে, থ্যাংক ইউ।